হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 22/10/2024 সেকেন্ড শিফটে এসএসসি এমটিএসের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে আজকেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসগুলো। তো আজকে এটা আমাদের ক্লাস নম্বর হচ্ছে 29 নম্বর ক্লাস, যেখানে আমরা এমটিএস 2024 প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি, 28খানা যে ক্লাস হয়ে গেছে, তারা যারা দেখোনি তোমরা, তো অবশ্যই বলবো দেখে নেবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া যে টপিক ওয়াইজ আমরা ক্লাসগুলো করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এরপরে দেখো, চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে চলে যাই। তো 1 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন আজকের ক্লাসের, নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে সতীদাহ প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন? সতীদাহ প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন কে? কোন গভর্নর জেনারেল? তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, লর্ড উইলিয়াম বেন্টিং। এটা তোমরা সবাই জানো। এবার এখান থেকে, এটা তো ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে, এখান থেকে তোমাদের আর কি জানতে হবে? এই যে এক্সট্রা নোটসটা দিয়েছি, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। 1829 সালে বিখ্যাত প্রবিধান কত? এটা হচ্ছে 17, XVII 17 জারি করে, যা সতী প্রথাকে অবৈধ ঘোষণা করে এবং আদালত দ্বারা শাস্তিযোগ্য করে। সেই সময় ভারতের লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল ছিলেন। তো এইভাবেই কোশ্চেনটা আসতে পারে যে 1829 সালে বিখ্যাত প্রবিধান 17 জারি করা হয়, যা সতী প্রথাকে অবৈধ ঘোষণা করে এবং আদালত দ্বারা শাস্তিযোগ্য করে। সেই সময় ভারতের মানে গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল ছিলেন সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিং। এছাড়া আর একটা কোশ্চেন যেটা আসতে পারে যে এই যে রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বাতিল করেছিলেন। তো লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বাতিল করেছিলেন কার সমর্থনে? তো তখন হয়ে যাবে রাজা রামমোহন রায়, বা সতীদাহ প্রথার সাথে যুক্ত ছিলেন কে? রাজা রামমোহন রায়। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নিচের কোন ধ্রুপদী নৃত্যের ধরনের অভিনেতাদের মুখগুলি তারা যে ধরনের চরিত্রে অভিনয় করছেন তার প্রতীক হিসেবে আঁকা হয়? নিচের কোন ধ্রুপদী নৃত্যের ধরনের অভিনেতাদের মুখগুলি তারা যে ধরনের চরিত্রের অভিনয় করছেন তার প্রতীক হিসাবে আঁকা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হবে কি না? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, কথাগুলি। কথাগুলি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে 3 নম্বর কোশ্চেন, 1992 সালে কোন সংস্থা স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করেছিল? স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম 1992 সালে যে সংস্থা চালু করেছিল সেই সংস্থাটির নাম হচ্ছে অপশান নাম্বার 2, নাবার্ড। এই নাবার্ডের ফুল ফর্মটা কিন্তু এক্সামে আসে। নাবার্ডের ফুল ফর্ম কি না? হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, NABARD। এগুলো আলাদা আলাদাভাবে অর্থও জিজ্ঞেস করে। তার এর বর্তমান অর্থাৎ 2025 এখন বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন না? হচ্ছে সাজি কেভি। সাজি কেভি রয়েছেন। তিনি এর আগে নাবার্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, অর্থাৎ এমডি ছিলেন। এখন তিনি চেয়ারম্যান হয়েছেন। এই নাবার্ড সম্পর্কে দেখে নাও। প্রতিষ্ঠাতা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট 1981 অধীনে 1982 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কার? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট 1981 অধীনে 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, ভারতের মুম্বাইতে। তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নিচের কোন রাজ্যে বাবরার নীলকান্ত মহাদেব মন্দির চত্বরে প্রতি বছর ভাদ্রবী পুনম মেলার আয়োজন করা হয়? ভাদ্রবী পুনম মেলার আয়োজন করা হয় কোন রাজ্যে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, গুজরাট। গুজরাট রাজ্যে হয়ে থাকে। গুজরাট রাজ্যের বাবরার নীলকান্ত মহাদেব মন্দির চত্বরে প্রতি বছর ভাদ্রবী পুনম মেলার আয়োজন করা হয়। এরপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কী রয়েছে? সংবিধান
সংবিধান নবিংশতম সংশোধন আইন 2003 অনুসারে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা অতিক্রম করবে না। প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা অতিক্রম করবে না। কত না হচ্ছে লোকসভার মোট সদস্য সংখ্যার 15%। লোকসভার মোট সদস্য যা রয়েছে তার 15%, এর বেশি কিন্তু হওয়া যাবে না। এখান থেকে যেটা মনে রাখতে হবে, এই 91তম সাংবিধানিক সংশোধনী আইন 2003 এটি বলে যে মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার মোট সংখ্যার 15-র বেশি হবে না। 91তম সাংবিধানিক সংশোধনী আইন 2003। আর এর সঙ্গে মনে রাখবে, তবে ছোট যে রাজ্যগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা 12 জন হয়। ছোট যে রাজ্য মিজোরাম, গোয়া, সিকিম, এগুলোতে কী হয়, বিধানসভার রাজ্যগুলোতে বিধানসভার সংখ্যাটা কম। এই ছোট রাজ্যগুলোতে সর্বনিম্ন সংখ্যা কত হতে হবে, 12 জন হয়। তারপরে 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের ইস্পাত শহর হিসেবে পরিচিত? ভারতের ইস্পাত শহর হিসাবে পরিচিত কোন শহর? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, জামশেদপুর। জামশেদপুরকে ভারতের ইস্পাত শহর হিসেবে পরিচিত জামশেদপুর। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ রশিদ খানকে নিচের কোন সঙ্গীত বিভাগের অবদানের জন্য 2022 সালে পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল? রশিদ খানকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। এই কোশ্চেনগুলো আগের বছর আমরা কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল। নিচের কোন বছরে ভারতে আইসিসি টি-20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? আইসিসি টি-20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন বছর ভারত জিতেছিল? তো এখানে অপশান অনুযায়ী 2007 হয়ে যাবে সঠিক আনসার। এটা সম্পর্কে একটু জেনে নাও। আইসিসি টি-20 পুরুষ বিশ্বকাপ 2007, যেটার আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা, বিজয়ী ছিল ভারত, রানার্স আপ হয়েছিল পাকিস্তান। আর প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল হচ্ছে সঈদ আফ্রিদি, আর সর্বাধিক রান সংগ্রহকারী হচ্ছে ম্যাথিউ হেভেন, আর সর্বাধিক উইকেটধারী হচ্ছে উমর গুল। এরপরে চলে যাও 9 নম্বর কোশ্চেন। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক 40 বছর কম বয়সী অসামান্য শিল্পী যারা সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের ক্ষেত্রে প্রতিভা প্রদর্শন করেছে তাদের দেওয়া একটি পুরস্কার কবে শুরু হয়েছিল? বলো, ওস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার এটা কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 2006 সালে। কবে শুরু হয়েছিল? 2006 সালে শুরু হয়েছিল। তারপরে 10 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কি ভূদান আন্দোলনের প্রবর্তক ছিলেন? ভূদান আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে ছিলেন ভূদান আন্দোলনের প্রবর্তক। 1951 সালে এপ্রিল মাসে মহাত্মা গান্ধীর শিষ্য বিনোবা ভাবে ভূদান আন্দোলন শুরু করেছিলেন। মহাত্মা গান্ধীর শিষ্য ছিলেন এই বিনোবা ভাবে। এটি তেলেঙ্গানা পোচামপাল্লি থেকে শুরু হয়েছিল। এটি রক্তহীন বিপ্লব নামেও পরিচিত। এটি ছিল ভারতের একটা স্বেচ্ছাসেবী ভূমি সংস্কার আন্দোলন। এই ভূদান এটি এমন একটা আন্দোলন যার লক্ষ্য জমিদারের আরও জমি অধিগ্রহণ করা বন্ধ করা। জমিদাররা তাদের জমি অধিগ্রহণ করেছিল সে সময়, যে জমিদার জমিতে রয়েছে তারা যে দিনের পর দিন জমি দখল করেছিল, সেই জমি দখল করাটা বন্ধ করা, এটা কিন্তু তাদের এই আন্দোলনের লক্ষ্যটা ছিল। তারা পদযাত্রা করেছিল এবং ধনী কৃষকদের তাদের জমির 1/6 ভাগ দিতে বলেছিল। এইটা অবশ্যই নোট ডাউন করে রাখবে। তারা পদযাত্রা করেছিল এবং ধনী কৃষকদের তাদের জমির 1/6 ভাগ দিতে বলেছিল। এরপরে 11 নম্বর কোশ্চেন যাওয়ার আগে, তোমরা যারা আমাদের ক্লাসটাকে এখনও লাইক করোনি তো দেরি করছো কেন? যদি ভালো লেগে থাকে, পরবর্তী যদি এই ধরনের ক্লাস পেতে চাও, তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এগুলো অবশ্যই করে রাখো। তার সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো। এখানে ক্লাসের আপডেট পেয়ে যাবে। তাছাড়া তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়, তো এখান থেকে সেটা পেয়ে যাবে। তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও, জব রিলেটেড আপডেট সেটাও পেয়ে যাবে। তাছাড়া আমাদের এই MTS ব্যাচ যদি তোমরা যুক্ত হতে চাও, MTS এবং হাবিলদার 2025-এর আমাদের ব্যাচ
শুরু হয়েছে। তো সেই ব্যাচে তোমরা যারা যুক্ত হতে চাও, তো তার জন্য প্রাইস পড়বে হচ্ছে 199 টাকা, 199 এই মূল্যের। তোমাদেরকে এই ব্যাচে যুক্ত হতে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা বলে দেব যে তোমরা কিভাবে পেমেন্টটা করবে, সেটা আমরা প্রসেসটা বলে দেবো অবশ্যই। 199 টাকা পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা এই 4খানা PDF পাঠিয়ে দেবো। এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা এটা প্রিন্ট আউট করে তোমরা পড়তে পারবে, তোমাদের কাছে রাখতে পারবে। তাছাড়া কি করা হবে, তোমাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, যেটা MTS 2025-এর স্টুডেন্টরা রয়েছে, সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আদার্স আরও যত প্রকারের এই এক্সামের জন্য নোটস প্রয়োজন সেগুলো প্রোভাইড করা হবে। অলরেডি অনেক নোটস প্রোভাইড করা হয়ে গেছে, রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে, এই টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছিস তাদের টপিকগুলো কিন্তু অলরেডি ওখানে PDF আপলোড করা হয়ে গেছে। তো তোমরা যদি কেউ এই গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো এরপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, ধুলাবেড়াতে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি বিল্ডিং উপাদান হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হতো? ধুলাবেড়াতে বিল্ডিং যে তৈরি করতে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো? না, সেটা হচ্ছে পাথরগুলোকে বেশি ব্যবহার করা হতো। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কী রয়েছে, ভারতীয় সংবিধানের সমবর্তী তালিকার ধারণাটি দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে। ভারতের সংবিধানের সমবর্তী যে তালিকা, এটা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? এটা ধার করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে ধার করা হয়েছে। অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI 2023 শ্রীলঙ্কার স্থান কত ছিল? বলো। আমরা তো বেশিরভাগ ভারতের স্থান পড়ে থাকি, কিন্তু আমাদের প্রতিবেশীদের শ্রীলঙ্কা সেখানে স্থান পড়েছে। তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 3, 60। শ্রীলঙ্কার স্থান ছিল 60 নম্বরে। এবার এখান থেকে অবশ্যই আমাদের ভারতেরটা জেনে নিতে হবে। 2024 সালে বিশ্বে ক্ষুধা সূচক অর্থাৎ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 127টা দেশের মধ্যে ভারত ছিল 105তম স্থানে। 105তম স্থানে রয়েছে ভারত। শ্রীলঙ্কার স্থান 56, নেপালের স্থান 68 এবং বাংলাদেশের স্থান 84। পাকিস্তান এবং আফগানিস্তানের স্থান যথাক্রমে 109 আর 116। মানে আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিয়েছি 2024-এর আপডেট। তাহলে 2024 মানে আমাদের 2025-এর এক্সামে এলে আমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারবো কি না বলো? দিয়ে দিয়েছি আমি। তাছাড়া 2023-এ ভারতের স্থান ছিল 125, 125টা দেশের মধ্যে 111 নম্বরে ছিল ভারতে 2023-এ। আর 24-এ সেটা কত গিয়েছে? 105-এ গিয়েছে। আর 2022 সালে ভারতের স্থান ছিল 107। 2022 সালে 107, 2023-এ 111 হয়ে গেছিলো। আবার 2024-এ 127টা দেশের মধ্যে 105তম স্থানে রয়েছে। এরপরে 14 নম্বর কোশ্চেন, কমলা এবং লেবুর মতো সাইট্রাস ফলের মধ্যে প্রাথমিক অ্যাসিড কী পাওয়া যায়? তো এখানে হিন্টসটা কিন্তু দিয়েই দিয়েছে। আর এছাড়া যে কমলা বা লেবু টক জাতীয় যে ফল, সেগুলোতে কোন অ্যাসিড থাকে? আমি বারবার বলে এসেছি, টক জাতীয় ফল মানে সেখানে হচ্ছে অবশ্যই সাইট্রিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সি হলো মূলত সাইট্রাস ফল এবং রস, যেমন লেবু, কমলায়, মিষ্টি লেবু বা মৌসুমি যেটাকে বলা হয় থেকে এখানেও কিন্তু পাওয়া যায়, ভিটামিন সিটা পাওয়া যায়। এরপরে 15 নম্বর কোশ্চেন, গুহা এবং নোয়ামুন্ডি লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত? গোয়া এবং নোয়ামুন্ডি লৌহ আকরিক, এটা রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। 16 নম্বর কোশ্চেন, ভারতের জলবায়ু বৈচিত্র্য তার স্বাতন্ত্র্য দ্বারা চিহ্নিত করা হয় এবং নিম্নলিখিত কারণগুলির মধ্যে ড্যাশ এতে অবদান রাখে না। ভারতের যে জলবায়ুর বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে যার অবদান নেই সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। ভারতের অক্ষরেখাংশ কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, টপোগ্রাফি বা গাছপালা এগুলোর বৈশিষ্ট্য রয়েছে আবহাওয়ার জলবায়ুর যে বৈচিত্র্যগুলো, কিন্তু দ্রাঘিমাংশের কোনো এর অবদান নেই। 17 নম্বর কোশ্চেন, প্রথম কৃষ্ণের দ্বারা নির্মিত শিবের মন্দিরটি নিচের কোন স্থানে পাওয়া যায়? প্রথম কৃষ্ণের দ্বারা নির্মিত শিবের মন্দির, এটা রয়েছে কোথায়? এটা রয়েছে ইলোরাতে রয়েছে। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ ইলোরাতে কৈলাস মন্দির তৈরি করেছিলেন। কৈলাস মন্দির যেটা শিবের মন্দির,
রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। এটা 2021 এসেছিলো, এমটিএস 2021 প্রশ্নে কিন্তু এটা এসেছিলো। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, বেদের প্রসঙ্গে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। বেদকে শ্রুতি বলা হয়। ঋগ্বেদ 10টি মণ্ড দিয়ে নিয়ে গঠিত। তো উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? দুটো দেওয়া হচ্ছে বেদকে শ্রুতি বলা হয়, অবশ্যই আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি বেদ শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আর এক নাম কি? শ্রুতি। আর ঋগ্বেদ 10টি মণ্ড নিয়ে গঠিত। বলো এটা কি ঠিক? অবশ্যই ঠিক, অবশ্যই 1 এবং 2 দুটোই কিন্তু এখানে সঠিক। তারপরে দেখে নাও এখানে 4টা মোট বেদ রয়েছে, ঋগ, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ যেটা প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেদ, ঋগ্বেদ। সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। এটাও কোশ্চেন আসে। রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানে রয়েছে এই বেদের মধ্যে। আর যজুর্বেদ যেটা, এটি দুটি ভাগে, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। সমস্ত বলি বা যজ্ঞের মন্ত্র অস্ত্রের জ্ঞান ধারণা এই যজুর্বেদে রয়েছে। সামবেদ এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস। আর অথর্ববেদ এটি আয়ুর্বেদের জ্ঞান ধারণা করে। বিভিন্ন জাদুবিদ্যা মন্ত্র এতে আছে, তাই এটি কালো বেদ নামেও পরিচিত এই অথর্ববেদ। এছাড়া ঋগ্বেদে 10টা মণ্ডলে বা বই বিভক্ত। প্রথম এবং 10 নম্বর যে দুটো রয়েছে মণ্ড, এগুলো হচ্ছে নবীন এবং দীর্ঘতম। আর গায়ত্রী মন্ত্র যেটা রয়েছে ঋগ্বেদের 3য় মণ্ডল, ঋগ্বেদের 3য় মণ্ডল থেকে এই গায়ত্রী মন্ত্রটা নেওয়া হয়েছে। এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ বিধান দেওয়া হয়েছে? একই ব্যক্তি 2 বা তার বেশি রাজ্যে কিন্তু রাজ্যপাল হতে পারে। এটা সংবিধানের কোন অনুচ্ছেদ বা ধারায় বলা হয়েছে? অপশান নাম্বার 4 153 ধারায় এটা রয়েছে। ভারতের সংবিধানের ধারাগুলি যা রাজ্য কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে, যেগুলি ধারা 153 থেকে 167 মধ্যে থাকে। রাজ্য কার্যনির্বাহী যে ধারা, এটা 153 থেকে 167 মধ্যে থাকে। 20 নম্বর, ফ্ল্যাটওয়ার্মের রেচনতন্ত্রে উপস্থিত একটি বিশেষ কোষ যা তাদের বজ্র পদার্থ অপসারণ করতে সহায়তা করে। ফ্ল্যাটওয়ার্মের রেচনতন্ত্রে উপস্থিত একটা বিশেষ কোষ যা তাদের বজ্র পদার্থ অপসারণ করতে পারে, তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে শিখা কোষ। অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। তারপরে 21 নম্বর, ভারতের যুবকদের মধ্যে উন্মুক্ত বেকারত্ব কমাতে দক্ষতা উন্নয়নে নিচের কোন সরকারি উদ্যোগের উপর জোর দেওয়া হয়েছিল? যুবকদের মধ্যে উন্মুক্ত বেকারত্ব কমাতে দক্ষতা উন্নয়ন নিয়ে। তো বেকারত্ব ভারতে তো এখন অবস্থা, রাজ্যে যেমন অবস্থা কেন্দ্রেও ঠিক একই রকমভাবে অবস্থা। যারা তোমরা রাজ্য নিয়ে ব্যস্ত রয়েছো, তোমরা যদি কেন্দ্রের দিকে একটু খেয়াল করো তো অবশ্যই একই অবস্থা দেখতে পাবে এখন বর্তমানে। আগে কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা, কিন্তু এখন বর্তমানে পুরো অবস্থা খারাপ। কোনো এক্সামটা ঠিকঠাকভাবে হচ্ছে না, বা কোনো কিছুই একদম সঠিকভাবে হচ্ছে না। কোনো না কোনো তার এক্সাম, যে এক্সাম হচ্ছে তার প্রশ্ন লিক হচ্ছে, এইরকম অবস্থা হয়ে গেছে। তো তার মধ্য থেকেও আমাদেরকে এই কম্পিটিশানে ভালো করে পড়াশুনো করে আমাদেরকে যেই এক্সাম হবে তার মধ্যে থেকে আমাদের একটা সিট আমাদেরকে দখল করে নিতে হবে। ঠিক আছে? তো সবাই তোমরা তোমাদের কাজ করে যাও, পড়ে যাও। কষ্ট করলে সেই কষ্টের ফল কিন্তু অবশ্যই পাবে, সে ফল বৃথা যাবে না। তো 21 নম্বর কোশ্চেন, তাহলে অ্যান্সারটা কী হবে বলো এটার? এটার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার 4 প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, PMKVY। তারপরে দেখো 22 নম্বর, 2022-23 মৌসুম পর্যন্ত সন্তোষ ট্রফি ইভেন্টে পশ্চিমবঙ্গ কয়টি শিরোপা জিতেছিল? 2022-23 মৌসুম পর্যন্ত সন্তোষ ট্রফিতে পশ্চিমবঙ্গ 32খানা ট্রফি জিতেছে, 32খানা। 23 নম্বর, সশস্ত্র বাহিনী ট্রান্সফিউশন সেন্টার দিল্লি ক্যান্টে কে প্রথম মহিলা হয়েছিলেন, যা 2023 সালের নভেম্বরে সশস্ত্র বাহিনীর বৃহত্তম রক্ত সঞ্চালন কেন্দ্র? সশস্ত্র বাহিনীর ট্রান্সফিউশন সেন্টার দিল্লি ক্যান্টে কে প্রথম মহিলা হয়েছিলেন, যা 2023 সালের নভেম্বর সশস্ত্র বাহিনীর বৃহত্তম রক্ত সঞ্চালন কেন্দ্র?
এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, কর্নেল সুনিতা বিএস। কর্নেল সুনিতা বিএস। 24 নম্বর, অনিতা দেশাই রচিত ইংরেজি উপন্যাস ইন কাস্টাডি তে নিচের কোন কাল্পনিক শহরের কথা বলা হয়েছে? তো ইন কাস্টাডি এটা তাহলে কার উপন্যাস? না হচ্ছে অনিতা দেশাই। তো এটা কাল্পনিক যে শহরের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে মিরপুর। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, মিরপুরের কথা বলা হয়েছে। অনিতা দেশাইয়ের কিছু আরও উপন্যাস রয়েছে, যেমন ফাস্টিং ফেস্টিং, এটা এক্সামে আসে, বহুবার এসে, এটা এমটিএসেও এসছে কিন্তু এখানে দেওয়া নেই, এমটিএসে অনেকবার এসছে এটা। বা ক্লিয়ার লাইট অফ ডে, এটা হচ্ছে অনিতা দেশাইয়ের উপন্যাস। এরপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। একটি মেট্রো স্টেশন দেখা গেছে যে প্রতি মিনিটে গড়ে 20 জন লোক 15 মিটার উচ্চতায় পৌঁছানোর জন্য এসকেলেটর ব্যবহার করছে। তো মানুষের গড় ভর 50 কেজি এবং অভিকর্ষের কারণে ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরে ধরে এসকেলেটরের শক্তি গণনা করুন। এক্সেলারেটরের শক্তিটা আমাদের এখানে গণনা করতে হবে। তো সেই গণনার প্রসেসটা আমি এখানে পুরো ম্যাথটাকে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও বা খাতায় প্রশ্ন সহ এই উত্তরটা করে নাও। একদম স্টেপ বাই স্টেপ পুরো দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম না বোঝার কোনো এমন কিছু নেই, সম্পূর্ণভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে সেভাবেই কিন্তু এখানে কষে দিয়েছি। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবাই ক্লাসটাকে লাইক করে ফেলেছো। তো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের যদি জিকে ক্লাসগুলো পেতে চাও, ঠিক আছে। আর আমাদের এমটিএস ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ব্যাচ ফ্রি রাখা হয়েছে মাত্র 199 টাকা, যেটা মানে 28 দিনের তোমার মোবাইল রিচার্জ। 28 দিন মোবাইল রিচার্জ করতে গেলে যেই টাকাটা লাগে সেটাই, যেটা তোমাদের জীবনটাকে বদলে দিতে পারে। শুধুমাত্র যে আমরা 4খানা পিডিএফ দেবো তা নয়, 4খানা পিডিএফটা ওটা তোমাদের হোয়াটসঅ্যাপে দেবো, হোয়াটসঅ্যাপে তোমরা ওখানে নিজেরা মানে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে, করে পড়াশোনা করতে পারবে। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে, আমাদের ইতিমধ্যে ব্যাচে কিন্তু 300-রও বেশি স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তোমরা যদি অ্যাড হতে চাও তো দেরি করো না, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, পেমেন্ট হয়ে গেলেই তারপরে তোমাদেরকে কিন্তু আমাদের ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং পিডিএফগুলো কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে।